হ্যালো বন্ধুরা, আজকের গল্পটা খুবই স্পেশাল, তাই সবাই রেডি থাকো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি গল্পটা শেষ পর্যন্ত শুনলে তোমাদের পানি বের হয়ে যাবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করো প্লিজ। তাহলে আমাদের ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বলে গল্পে জাম্প করা যাক। আমার নাম শিউলি। আমি কুমিল্লার এক ছোট গ্রামে থাকি। তখন আমার বয়স 30-এর কোঠায়। আমার একটি ছেলে আছে, নাম রাফি, বয়স তখন 10 বছর। আমার স্বামী ছিল সেলিম। তিনি দিনমজুর হিসেবে কাজ করতেন। সংসারে অভাব অনটন ছিল সর্বক্ষণ। আমার স্বামী সেলিম সবসময় চাইতেন তার একটা ছেলে হবে, যে একদিন তাকে ভরসা দেবে। যখন রাফি জন্ম নিল, ডাক্তাররা আমাকে জানালেন আমি আর কখনো মা হতে পারবো না। এই সন্তানটাই ছিল আমার জীবনের শেষ আশীর্বাদ। কিন্তু সেলিম সেই আনন্দে ভাসলেন না। সবার সামনে বললেন, একটা ছেলে তো হলো, কিন্তু তোকে আর সন্তান দিতে পারবি না, তোর কোনো দাম রইল না আমার কাছে। কথাটা আমাকে ভেঙে দিয়েছিল। তবুও আমি ছেলের মুখের দিকে তাকিয়ে বেঁচেছিলাম। সেলিম খুব বদরাগী মানুষ ছিলেন। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই তাকে দূরে রাখত। তিনি নিজের কাজে স্থায়ী ছিলেন না। একদিন কোনো জায়গা থেকে টাকা আনতেন, আবার কয়েকদিন খালি বসে থাকতেন। আমি সেলাইয়ের কাজ করেই সংসার চালাতাম। রাফি ছিল শান্ত, নিরীহ আর সরল স্বভাবের। আমি ওকে বুকের ভেতর লুকিয়ে রেখে বড় করেছি। ভাবতাম যদি কখনো ওর কিছু হয়, আমি নিঃসন্তান হয়ে যাব। তাই অতিরিক্ত যত্নে, অতিরিক্ত ভয় নিয়ে তাকে বড় করেছি। তার অন্য বাচ্চাদের সঙ্গে বেশি মিশতে দিইনি। ওর বন্ধুও তেমন হলো না। একদিন হঠাৎ দেখলাম সেলিম ছেলের প্রতি অন্যরকম ভালোবাসা দেখাতে শুরু করেছে। আগে যিনি প্রতিনিয়ত বলতেন, তোর জন্যই আমি আর কোনো সন্তান পাইনি, সেই মানুষ হঠাৎ রাফিকে কোলে নিচ্ছে, বাজারে নিয়ে যাচ্ছে, খেলনা কিনে দিচ্ছে। আমি অবাক হয়ে তাকিয়ে থাকতাম। আমি বলেছিলাম, এত বছর তো ওকে তুচ্ছ করেছ, এখন হঠাৎ এত মায়া কেন? সেলিম চোখ নামিয়ে বললেন, উপরওয়ালার কাছে অন্যায় করেছি। এখন বুঝেছি এই ছেলেই আমাদের ভরসা। আমি তাকে ভালোবাসব। সেই দৃশ্য দেখে আমার চোখে জল এসেছিল। আমি ভাবলাম, যা হোক, অনেক বছর নষ্ট হয়েছে, তবে দেরি হলেও ঠিক হলো। বাবা ছেলে দুজন মিলে সময় কাটাতে লাগলো। বাজারে যাওয়া, ঘুরতে যাওয়া, খেলাধুলা সবকিছুতে রাফিকে সঙ্গে রাখত সেলিম। আমি তখন এক সেলাই সেন্টারে কাজ পেতাম। সকাল থেকে দুপুর অবধি ব্যস্ত থাকতাম। মনে হতো স্বামী ছেলেকে দেখছে, এতে কোনো অসুবিধা নেই। রাফিও প্রতিদিন খুশি হয়ে বলতো, মা, আজ বাবা আমাকে ফল এনেছে। আজ আমরা মেলায় গিয়েছিলাম। কিন্তু কিছুদিন পর রাফির চোখে হাসি ফিকে হয়ে গেল। আমি জিজ্ঞেস করলে শুধু বলতো, হ্যাঁ, গিয়েছিলাম। এরপর আর কিছু বলে না। আমি ভেতরে ভেতরে অস্থির হতে লাগলাম। এরপর থেকে রাফি মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ত। মা, পায়ে ব্যথা করছে, মা, কোমরে ব্যথা। গ্রামের ডাক্তার দেখালাম, তিনি বললেন ছেলে বড় হচ্ছে, এসব স্বাভাবিক। ওষুধ দিলেন, দুধ খাওয়াতে বললেন। আমি বেশি কিছু ভাবলাম না। এদিকে সেলিম বেশ খুশি খুশি থাকত। আমার সঙ্গে ঝগড়াঝাটি কমে গিয়েছিল। সংসারে কিছু টাকা আনতেও শুরু করেছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে সে আমার থেকে দূরে দূরে থাকত। আমি ভেবেছিলাম হয়তো এখন বয়স হচ্ছে, তাই বদলে যাচ্ছে। একদিন আমি বললাম, রাফির বিয়ে নিয়ে ভাবা উচিত। এখনো সময় আছে, তবে 1-2 বছর পর খোঁজা শুরু করা দরকার। সেলিম রেগে গিয়ে বলল, না, এখনই কোনো বিয়ে হবে না। আমি চাই না ওর বিয়ে 20 বছরের আগে হোক। আমি বললাম, আচ্ছা, কিন্তু তুমি তো আমার বিয়ের সময় এসব ভাবনি। 16 বছর বয়সেই আমাকে সংসারে নামিয়ে দিয়েছিলে। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমরা অশিক্ষিত ছিলাম, ভুল করেছি। এখন বুঝেছি, আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট হতে দেব না। কথাটা শুনে আমি একটু নরম হলাম। তবে মনে মনে ভাবছিলাম, সে কি সত্যিই বদলেছে, নাকি এর পেছনে অন্য কিছু আছে?
এরপর হঠাৎ একদিন রাফি অজ্ঞান হয়ে গেল। আমি দৌড়ে ডাক্তারের কাছে নিলাম। ডাক্তার কিছু পরীক্ষা করে চুপ হয়ে গেলেন। আমি আতকে জিজ্ঞেস করলাম, ডাক্তার, কি হয়েছে? তিনি মাথা নেড়ে বললেন, আপনার ছেলের শরীরে এমন কিছু চিহ্ন আছে যা হওয়া উচিত নয়। কিছু হয়েছে ওর সঙ্গে। আমি যেন কানে শুনতে পাচ্ছিলাম না। বুকের ভেতর দম আটকে আসছিল। বাড়ি ফিরে রাফিকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলাম, বল, কি হয়েছে? কে কিছু করেছে? রাফি আমার পায়ের কাছে পড়ে কাঁদতে কাঁদতে বলল, মা, আমি কিছুই করিনি, আমি নির্দোষ। আমি আবারও বললাম, সত্যি বলছিস? সে কাঁপা গলায় বলল, হ্যাঁ মা, আমি সত্যি বলছি। ওই রাত থেকেই আমি সিদ্ধান্ত নিলাম রাফি আর নিজের ঘরে ঘুমাবে না, তাকে আমার পাশে রাখব। সেলিম প্রতিবাদ করল, ওর তো নিজস্ব ঘর আছে। আমি শক্ত গলায় বললাম, না, এখন থেকে আমার কাছেই শোবে। সেলিম চোখ কুঁচকে তাকাল, কিন্তু আর কিছু বলল না। এরপর থেকে আমি কাজে যাওয়া বন্ধ করে দিলাম। আবার ঘরে বসে সেলাই করতে লাগলাম। সংসারের অবস্থা খারাপ হতে শুরু করল। সেলিম আবার আগের মতো টাকা পয়সা আনা বন্ধ করে দিল। এক রাতে হঠাৎ রাফি আমাকে ডেকে বলল, মা, খিদে পেয়েছে। আমরা তিনজন একসঙ্গে খেয়ে নিলাম। তারপর আমি এমন ঘুমিয়ে গেলাম যেন কোনো মাদক খেয়েছি। মাঝরাতে চোখ খুলে দেখি রাফি পাশে নেই। আমি ছুটে বাথরুমে গেলাম, সেখানে নেই। এরপর যা দেখলাম তাতে বুক ফেটে গেল। রাফি তার ঘরে শুয়ে, আর সেলিম তার পাশে বসে আছে। আমি স্তব্ধ হয়ে তাকিয়ে রইলাম। সেলিম আমাকে দেখে হেসে বলল, কেন এমন তাকিয়ে আছিস? যা, ঘরে গিয়ে ঘুমা। আমার শরীর কাঁপছিল, মনে হচ্ছিল মাটি সরে যাচ্ছে। বুঝলাম, রাতের খাবারে সে ঘুমের ওষুধ মিশিয়েছিল। সকালে রাফির জ্বর উঠল, মাথা ঘুরতে লাগল। আমি তাকে কোলে নিয়ে বসে থাকলাম। তারপর মনের ভেতর এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলাম। সেই দিনটার পর আমার ভেতরে সবকিছু ভেঙে পড়ল। বুকের ভেতর রাগ, কষ্ট, ঘৃণা, হতাশা সবকিছু মিশে এক অজানা আগুন জ্বলতে লাগল। আমি বুঝলাম, আর এক মুহূর্তও চুপ করে থাকলে চলবে না। আমি রাফিকে পাশের বাড়ির আন্টির কাছে রেখে এলাম। তিনি আমাদের খুব ঘনিষ্ঠ ছিলেন। তার ছেলেকে নিয়ে তিনি সবসময় বলতেন, তোমার ছেলে আমার ছেলের মতো, ওরা দুজন ভবিষ্যতে একসঙ্গে থেকেও সুখী হবে। আমি তখন তার হাতে সব সঞ্চয় গুজে দিয়ে বললাম, আমার ছেলেটাকে তোমার ছেলের মতো রেখো, ওকে দূরে পাঠিয়ে দাও কিছুদিনের জন্য, আমি ফিরে এসে সব বুঝে নেব। তিনি অবাক হয়ে আমার মুখের দিকে তাকালেন। হয়তো আমার চোখের ভেতর আগুনটা তিনি দেখে নিয়েছিলেন। কিছু জিজ্ঞেস করলেন না, শুধু মাথা নেড়ে প্রতিশ্রুতি দিলেন। সেই রাতেই আমি সিদ্ধান্ত নিলাম যে অন্যায় রাফির জীবনের সমস্ত আলো নিভিয়ে দিচ্ছে, তাকে শেষ করতেই হবে। গ্রামে তখন শীতকাল, চারিদিক নিস্তব্ধ, পাড়া সবাই ঘুমিয়ে। বিদ্যুৎ চলে গিয়েছিল। আমি নিঃশব্দে উঠোনে গিয়ে একটা কোদাল নিলাম। মাটিতে গর্ত খুঁড়তে লাগলাম। হাত পা কাঁপছিল, কিন্তু বুকের ভেতর পাথরের মতো শক্তি তৈরি হয়েছিল। সকালে ঘরে কাজকর্ম স্বাভাবিক রাখলাম। ভেতরে ঝড় চললেও বাইরে আমি শান্ত। সেলিম কিছু বুঝতে পারল না। রাতে আবার যখন সে খাবারে বসেছিল, আমি রান্নায় সামান্য ঘুমের ওষুধ মিশিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যেই সে ঝিমিয়ে পড়ল। আমি দাঁড়িয়ে রইলাম। অনেক বছর ধরে বুকের ভেতরে জমে থাকা অশ্রু, অভিমান, অপমান সব একসঙ্গে বেরিয়ে আসছিল। আমি ধীরে ধীরে তার হাত ধরে উঠোনে নিয়ে এলাম। গর্তের সামনে দাঁড় করিয়ে কিছুক্ষণের জন্য থমকে গেলাম। মনে পড়ল, এই মানুষটাই আমাকে কতবার হে করেছে, বলেছে, তুই কোনো কাজের না। এই মানুষটাই আমার ছেলেকে শিকার বানিয়েছে, আমার বুকের দুধের সন্তানকে। তখন আর কোনো দ্বিধা রইল না। আমি সমস্ত শক্তি দিয়ে এক আঘাতে তাকে মাটিতে ফেলে দিলাম। তারপর রাতের আঁধারে সব শেষ করে দিলাম। গর্ত ভরাট করতে করতে মনে হচ্ছিল আমার বুকের পাথরটা একটুখানি হালকা হলো। পরদিন সকালে রাফি জিজ্ঞেস করল, মা, বাবা কোথায়? আমি মৃদু হেসে বললাম, ওর কথা তুই ভাবিস না। এখন থেকে তুই শুধু আমার কাছে। বাবা তোকে কষ্ট দিয়েছে, এখন সে আর ফিরবে না।
রাফি প্রথমে কিছু বুঝল না, শুধু আমার দিকে তাকিয়ে রইল। আমি ওকে বুকে জড়িয়ে নিলাম। কয়েকদিন এভাবেই কেটে গেল। আমি আবার সেলাইয়ের কাজ ধরলাম। সংসারের টানাটানি রইল, কিন্তু বুকের ভেতর ভয় কমে গেল। মনে হচ্ছিল আমি এক যুদ্ধে জিতেছি। কিন্তু গ্রামের লোকেরা তো বোকা নয়। সেলিমের খোঁজ পাওয়া যাচ্ছিল না। সবাই আমাকে জিজ্ঞেস করতে শুরু করলো, ভাবি, দুলাভাই কোথায় গেল? আমি হেসে বলতাম, শহরে গেছে, কাজের খোঁজে। কিছুদিন পর পুলিশও এল। দরজায় প্রচণ্ডভাবে কড়া নাড়তে লাগলো। আমার বুক ধড়ফড় করতে লাগলো। রাফি ভয়ে কাঁপছিল। আমি তাকে পাশের আন্টির বাড়িতে পাঠিয়ে দিলাম। বললাম, তুই ভয় পাবি না, আমি তোর মা, আমি সব সামলে নেব। যখন পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকল, উঠোনের গর্তটা দেখে সব বুঝে ফেলল। তারা মাটি খুঁড়ে সত্যটা বের করল। সবার চোখ বিস্ফারিত হয়ে গেল। আমি একটুও ভেঙে পড়লাম না। কনস্টেবলরা যখন আমাকে ধরল, আমি শান্ত গলায় বললাম, আমার কোনো দুঃখ নেই। আমি যা করেছি ছেলের জন্য করেছি। গ্রামের মানুষরা আমাকে দেখে কেউ ভয়ে পিছিয়ে গেল, কেউ আবার ফিসফিস করে বলল, এই নারী মানুষ না, পাষাণ। কিন্তু আমি জানতাম তারা আমার ভেতরের কষ্টটা বোঝে না। পুলিশ আমাকে নিয়ে গেল। রাফিকে কিছু জানানো হলো না। আমি শুধু চাইছিলাম ও যেন শান্তিতে বড় হয়। কারাগারে বসে আমি প্রতিদিন ছেলের মুখ মনে মনে আঁকি। ভাবি, ও হয়তো এখন আন্টির ছেলের সঙ্গে খেলছে, হয়তো স্কুলে যাচ্ছে, হয়তো নতুন বন্ধুও পেয়েছে। একদিন খবর এলো, রাফিকে আন্টির পরিবার নিজেদের ছেলের মতো গ্রহণ করেছে। আমি বুক ভরে শ্বাস নিলাম। মনে হলো, যা ঘটুক না কেন, আমার ছেলেটা নিরাপদ আছে। তারপর আদালতের দিন এলো। সবাই আমাকে প্রশ্ন করল, তুমি এমন কেন করলে? আমি বললাম, আমি মা, আমি ছেলেকে আগলে রাখতে যা দরকার তাই করেছি। যদি মা হয়ে চুপ করে থাকতাম, তবে মা হওয়ার অধিকারটাই হারাতাম। কোর্টরুমে নিস্তব্ধতা নেমে এলো। কেউ চোখ মুছল, কেউ মাথা নিচু করল। আমি জানতাম শাস্তি হবেই, কিন্তু আমার ভেতরে কোনো ভয় ছিল না, কারণ আমি আমার সন্তানের জন্য লড়েছি। কারাগারের লোহার জানালার ফাঁক দিয়ে আকাশের দিকে তাকিয়ে আমি মনে মনে বললাম, হে আল্লাহ, তুই সাক্ষী থাকিস, আমি অন্যায় করিনি। আমি শুধু আমার সন্তানের জীবন বাঁচিয়েছি। এই গল্পের শিক্ষণীয় বিষয় হল, একজন মা সন্তানের জন্য কত দূর যেতে পারে তার কোনো সীমানা নেই। সমাজ, আইন, মানুষ সবকিছুর ঊর্ধ্বে মায়ের ভালোবাসা। কিন্তু প্রতিটি সন্তানকে আগলে রাখতে আমাদের সবার দায়িত্ব। পরিবারে যদি ভালোবাসা, সম্মান আর বিশ্বাস থাকে, তবে কোনো মাকে এভাবে একা যুদ্ধ করতে হয় না। তো বন্ধুরা, এটা ছিল গল্পের প্রথম ভাগ। আসল মজা থাকবে দ্বিতীয় ভাগে। এই ছিল আজকের গল্প। ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক, কমেন্ট এবং আর ব্লগ স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে কালকের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।